প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। অনলাইন ক্লাসে আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, হাজির হয়েছি, সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ক্লাস হচ্ছে আজকে দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। এই নগদ প্রবাহ বিবরণী গত ক্লাসে তোমাদের বলছিলাম একটা অঙ্ক করাবো, অঙ্কটা টাচ করতে পারেনি সময়ের অভাবে। আর আজকে সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটা হচ্ছে। যারা আমার প্রথম ক্লাসটি এই অধ্যায়ের তোমরা মিস করেছো, তারা কিন্তু ওই ক্লাসটা আগে অনুসরণ করে নিবে, তাহলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে। না হলে কিন্তু ওই ক্লাসটা না বুঝলে কিন্তু এই ক্লাসটা বুঝতে পারবে না। কারণ আমি এই অঙ্ক করার জন্যই অঙ্ক কীভাবে করতে হবে সে সম্পর্কিত আলোচনাই আগের ক্লাসে করেছিলাম। আর ভাবছিলাম যে শেষের দিকে একটু অঙ্ক টাচ করতে পারবো, যেহেতু সময় হয় নাই। এই জন্য আজকে তোমাদের সাথে পুরো ক্লাসটা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা একটু মনে করে এই যে নগদ প্রবাহ বিবরণী বলতে কী বোঝো এটা বলেছি। নগদ প্রবাহনী তিনটা কার্যক্রম ছিল, যে একটা ছিল তোমার এই যে পরিচালন কার্যক্রম, আরেকটা ছিল কি এই যে বিনিয়োগ কার্যক্রম, আরেকটা ছিল অর্থায়ন কার্যক্রম। এই তিনটা মূল হেডিং নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, যে পরিচালন কার্যক্রম থেকে কিভাবে নগদ প্রবাহ আমরা বাই করব। এই যেটা আজকে বলতেছি যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ কিভাবে আমরা বাই করব, সেটা গত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম। এবং বিনিয়োগ কার্যক্রম থেকে কিভাবে আমরা নগদ প্রবাহ বাই করব সেটাও বলে দিয়েছি। এবং অর্থায়ন কার্যক্রম থেকে কিভাবে আমরা নিট নগদ প্রবাহটা বাই করব সেটা আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কে যাওয়ার আগে অবশ্যই যারা গত ক্লাস করেছো তাদের জন্য আর গত ক্লাসটা দেখার দরকার নেই, আজকে সরাসরি এখানে চলে আসবে। আর যারা দেখো নাই তারা অবশ্যই কিন্তু ক্লাস শেষ হইলেও ওই ক্লাসটা ওখানে দেখে নিবে, তাহলে এই ক্লাসটার সাথে তোমরা একটা যোগসূত্র খুঁজে পাবে এবং সেটা সহজে তোমরা অনুধাবন করে বুঝতে পারবে। তো এই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে এই নগদ প্রবাহ বিবরণীর গত ক্লাসে বলেছি দুইটা পদ্ধতি ছিল, একটা ছিল প্রত্যক্ষ পদ্ধতি আর একটা ছিল কি পরোক্ষ পদ্ধতি। আজকে কিন্তু গত ক্লাসেও তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদের প্রথমে পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব, কারণ এই পরোক্ষ পদ্ধতি নিয়ে আসলে পরীক্ষায় প্রশ্ন থাকে, তো সেটাকে আমরা বেশি জোর দিব সেটাও বলেছিলাম। এবং পরোক্ষ পদ্ধতির যে ফরম্যাট তোমরা গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি, সেই ফরম্যাট অনুসারেই আছে একটা অঙ্ক দেখো তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এখানে পরীক্ষায় এই ধরনের প্রশ্নে আসলে থাকবে, হয়তো 85%, 90% এই ধরনের ইনফরমেশনই তোমাদের পরীক্ষায় থাকবে। বাকি এক ক্লাসে তো সব কিছু শেষ করা যাবে না, তো বেশিরভাগই এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই আফরিয়া কোম্পানি লিমিটেডের একটা উদ্বৃত্তপত্র আমরা এখানে তুলনামূলক একটা উদ্বৃত্তপত্র দুইটা বছরের তুলনা করেছি, একটা 17 সালের সাথে 18 সালের। এই দুইটা সালের তুলনা করে আসলে আমরা একটা কাল্পনিক একটা উদ্বৃত্তপত্র দিয়েছি, যেখানে দেখতে পাচ্ছ যে নগদ প্রবাহ প্রথম ছিল 17 সালে 13,000, এখন আছে 31,000। আবার এখানে আছে প্রাপ্য হিসাব 14, 18, মানে কম বেশি আছে, কোনো সালে বেশি কোনো সালে কম। এই যে হেরফের, এগুলি কিন্তু আসলে অঙ্কের মূল বিষয়। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে পরিচালন কার্যক্রমের সাথে চলতি সম্পত্তি যদি সমমুখী সম্পর্ক না বিপরীতমুখী সম্পর্ক, চলতি সম্পত্তির সাথে আছে বিপরীতমুখী সম্পর্ক। চলতি সম্পত্তি যদি বাড়ে তাহলে পরিচালন কার্যক্রমের সাথে সেটা কী হবে, বিয়োগ হবে। আর যদি কমে সেটা কী হবে, পরিচালন কার্যক্রমের সাথে সেগুলি যোগ হবে। এখানে দেখো নগদ কিন্তু বাড়ছে না কমছে, প্রাপ্য হিসাব বাড়ছে কিনা কমছে, এগুলি প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ, তো প্রাপ্য সম্পদ এখানে কিন্তু বাড়ছে 14 থেকে 28 বাড়ছে, এখানে কিন্তু কমবে। এই সম্পর্কিত আলোচনা করেছি। আবার চলতি দায়ের ক্ষেত্রে বলেছিলাম যে দায় যদি বাড়ে তাহলে পরিচালন কার্যক্রমের সাথে দায় বাড়াবো, আবার দায় যদি কমে পরিচালন কার্যক্রমের সাথে দায় কমাবো। এই ধরনের আলোচনা গত ক্লাসে ছিল। তো আজকে যেটা তোমাদের অঙ্কের চাহিদা সেটা তোমাদের সাথে আলোচনা করব। আর কিছু আলোচনা গত ক্লাসের সাথে করা দরকার ছিল, আজকের ক্লাসে সেটা একটু হালকা একটু টাচ করে দিচ্ছি। যেমন পরিচালন কার্যক্রমের সাথে প্রথমে আমরা বলেছিলাম নেট মুনাফা দিয়ে আমরা শুরু করব, আর নেট মুনাফা সাথে পরিচালন কার্যক্রম নিয়ে যোগ দিব আর কি। হ্যাঁ, তো কী যোগ করব, চলতি সম্পত্তিগুলি চলতি দায়ের যদি হ্রাস বৃদ্ধি ঘটে কীভাবে করব সেটা আমরা গত ক্লাসে বলেছি, এখনও বলেছি। আর এই হচ্ছে চলতি সম্পত্তি এবং চলতি দায়ের কথাবার্তা, এই ধরনের আলোচনা থাকবে পরিচালন কার্যক্রমের সাথে। আর বিনিয়োগ কার্যক্রম আমরা বলেছিলাম গত ক্লাসে যে দীর্ঘমেয়াদী যে সম্পত্তি ক্রয় বিক্রি করব সেই সম্পর্কিত আলোচনা থাকবে, সেটা তোমার বিনিয়োগ কার্যক্রমের সাথে। অথবা
অন্য কোম্পানির শেয়ার ক্রয় অথবা আমার কোম্পানির শেয়ার বিক্রি করব, এই ধরনের যে থাকবে সেটা হচ্ছে তোমার আমার কাছে যে কারো অন্য কোম্পানির শেয়ার ক্রয় করে আমি রেখেছি সেটা বিক্রি করতে পারি, অথবা অন্য কোম্পানির শেয়ার আমি ক্রয় করতে পারি। এই ধরনের কার্যক্রমগুলি আসলে অথবা স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রি হলে সেটা হচ্ছে তোমার বিনিয়োগ কার্যক্রমের সাথে জড়িত ছিল। আর অর্থায়ন কার্যক্রমগুলি আমার কোম্পানির নতুন শেয়ার যদি বাজারে ছাড়ি সেগুলি, অথবা ঋণপত্র ইস্যু করি, ঋণপত্র ক্রয় করি, বিক্রি করি, এই ধরনের আলোচনা ছিল অর্থায়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অঙ্কে চলে যাব। অঙ্কে প্রথম যে চাহিদাটা তোমাদের বলেছে সেটা দেখো, এখানে এই টোটাল 18 সালে 1,22,000 আছে তোমার মোট সম্পদ, আর এখানে 1,16,000 ছিল মোট সম্পদ। আর দায়গুলো ছিল দেখো, প্রদত্ত হিসাব 8,000 ছিল, আবার 5,000 23,000, 27,000, প্রদেয়ক আয়কর ছিল 8,000, 5,000, ঋণপত্র 35, 27, সাধারণ শেয়ার মূলধন ছিল 17 সালে 14,000, আর 18 সালে আসছে তোমার 18,000, আর রক্ষিত অর্থ আছে তোমার 36,000, 18 সালে আছে 45,000, আর অন্যান্য তথ্য টোটাল হচ্ছে 1,22,000, এখানে 1,16,000, এখানে 1,16,000, এখানে 1,22,000, এখানে 1,22,000। আর অন্যান্য কিছু তথ্যাবলী আছে, সেটা হচ্ছে এই বছর কোম্পানির নিট লাভ হচ্ছে 13,000, কর পরবর্তী নিট লাভ হচ্ছে 13,000, লভ্যাংশ প্রদান আমি করেছি 4,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় 8,500 টাকা, যার ক্রয় মূল্য হচ্ছে 18,000 এবং বই মূল্য 18,000 টাকা, এবং বই মূল্য হচ্ছে 8,500 টাকা, 8,500 টাকা। অবচয় হচ্ছে 7,500 টাকা। এখন এই যে অবচয় 7,500 টাকা, এটা যদি পরীক্ষায় না দিয়ে দিত, চলতি বছরের অবচয়, মনে করি এটা নাই এখন, কিন্তু আমাদের কিন্তু বের করে নিতে হতো, বের করে কি নিতে হতো। এখানে দিয়ে দিছে। এখন আমি তোমাদের ক নম্বরে বললাম যে চলতি বছরের অবচয় নির্ণয় করো, আমি লিখলাম এখানে কিন্তু দিয়ে দিছে। তারপর আমি কিভাবে এটা বাই করব, যদি দেওয়া না থাকে তখন আমরা কি করব, লেখো চলতি বছরের অবচয় নির্ণয়। এখানে যেটা নিয়ম সেটা করে নিবে, এই যে বিবরণ টাকা, ঠিক আছে, বিবরণ টাকা, পঞ্জীবিত অবচয় সমাপনী প্রারম্ভিক, পঞ্জীবিত অবচয় সমাপনী, এখানে লিখবা পঞ্জীবিত অবচয় সমাপনী। এখানে কিন্তু পঞ্জীবিত অবচয় সমাপনী দেওয়া ছিল 22,000, কত ছিল 22,000, এই 22,000 এখানে তুললাম। এরপরে লিখবা যোগ বিক্রিত যন্ত্রপাতির পঞ্জীবিত অবচয়, যোগ অবচয়। বিক্রিত যন্ত্রপাতি ছিল দেখো 8,500 টাকা ক্রয় মূল্য, যন্ত্রপাতি বিক্রি করছে 8,500 টাকা, যার ক্রয় মূল্য হচ্ছে 18,000 টাকা এবং বই মূল্য হচ্ছে 8,500 টাকা। এই যে 18,000 এবং 8,500 টাকা, এই দুইটার পার্থক্যই হচ্ছে তোমার বিক্রিত যন্ত্রপাতির অবচয়। এই 18,000 মাইনাস এই 8,500, এই দুইটার পার্থক্য, এই দুইটা কি পার্থক্য। না 18,000 থেকে যদি আমি 9 ধরি তাহলে 9,500 টাকা, 18 থেকে 8,500 বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে 9,500 টাকা, এটা যোগ দিব। তাহলে এই বিক্রিত মেশিনের যন্ত্রপাতির অপচয় গিয়ে দাঁড়ালে 9,500, এটার সাথে এটা যোগ দিব, কত আসতেছে দেখো, 10 যদি হয় 31,000 টাকা আসবে আর কি, হ্যাঁ 31,500, 31,500। এরপরে যেটা করব, পঞ্জীবিত অবচয় প্রারম্ভিক জেন মাইনাস প্রারম্ভিক পঞ্জীভূত অবচয় হচ্ছে, এই যে প্রারম্ভিকটা দেওয়া আছে দেখো 24,000, এটা বাদ দিব, 24,000 টাকা বাদ দিলে কত আসে দেখো, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, এই দেখো 7,000, এই 500 টাকা। এই যে এটা হচ্ছে চলতি বছরের অবচয়, চলতি বছরের অবচয় হচ্ছে এই 7,500 টাকা। এখন পরীক্ষায়
তোমাদের এটা দিয়ে দিতে পারে, নাও দিয়ে দিতে পারে। যদি না দেয় তখন আমরা কিন্তু এটা বের করি, যদি করতে বলে চলতি বছরের অপচয় নির্ণয় করে, তাহলে কিন্তু এই যে দেখো 7,500 টাকা বাইরে হয়ে গেছে। মনে করো এটা দেওয়া নাই, এটা মুছেই ফেললাম, মনে করো এটা প্রশ্নে দেওয়া নেই। মিলছে কি না? মিলছে। দেখো এখানে এই চলতি বছরের অপচয় মনে করো দেওয়া নেই, যদি দেওয়া না থাকে তাহলে আমাদের কিন্তু এইভাবে চলতি বছরের অবচয়টা বের করে নিতে হবে, এবং সেটা অবশ্যই পরিচালন কার্যক্রমের সাথে সেটা সম্পর্কিত থাকে। এখন এই ধরনের ইনফরমেশন দেওয়া না থাকলে অবশ্যই আমি এইভাবে বের করে নিব। এখন শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে আমরা এই পঞ্জীবিত অপচয় এবং এই তোমার এই বিক্রিত পণ্যের যে সম্পত্তির বিক্রি করছি, এই ধরনের ইনফরমেশন থেকে আমরা কিভাবে এই চলতি বছরের অবচয় নির্ণয় করব, সেটা এই সূত্রের মাধ্যমে ফালিয়ে আমরা এটা করলাম। খ নম্বরে যেটা বলতেছে যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো, এটা কিন্তু খ নম্বর। তো এখানে আমরা খ নম্বরটা যদি শুরু করি, লিখবো আমরা এখানে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ যখন করতে যাব, তোমাদের গত ক্লাসে কিন্তু আমি বলেছি যে কিভাবে আমরা এই পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করি, সেটা আমাদের এখানে বলা আছে। তো এখানে প্রথমে আমরা যেটা করব, আফিয়া কোম্পানি লিমিটেড লিখব, আফিয়া কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ বিবরণ। এটা 2018 সালের 31শে ডিসেম্বর, ঠিক আছে, সালের 31শে ডিসেম্বর, ঠিক আছে। তো এখানে আমরা টাকার ঘর দুইটা করে নিলাম। আমাদের বলেছিলাম যে দুইটা টাকার ঘর গত ক্লাসে শিখিয়েছি। তো এখানেও আমরা দুইটা টাকার ঘর ব্যবহার করে আমরা অঙ্কটা করব। এখানে টাকা টাকা এখানে বিভব। গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে প্রথম কিন্তু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নিট মুনাফা দিয়ে শুরু হবে। লেখো এখানে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে এখানে প্রথম আমরা যেটা করব, নিট মুনাফা দিয়ে শুরু করব। নিট মুনাফা তোমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখো 13,000 টাকা। এখানে আমরা এখানে 13,000 টাকা সরাসরি ডান দিকে যে টাকার ঘরটা আছে সেখানে তুলে ফেলবো। দেখো আমি এখানে তুলে ফেললাম 13,000 টাকা। এখন এই যে অনগদ লেনদেন যদি থাকে, তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে প্রথমে কাজ করব যে অনগদ সমন্বয় করব। এখন অনগদ লেনদেন যোগ অনগদ লেনদেনের একটা আছে, দেখো এই যে আমরা যে এখানে বলা ছিল 4 নম্বরে তোমাদের এই যে চলতি বছরের অবচয় 7,500 ছিল, এখানে আমি মুছে ফেলছি, কিন্তু ক নম্বর যেহেতু আমরা বাই করছি, এই 7,500 টাকা এখানে লিখবো অবচয়। অবচয় কত? 7,500 টাকা। এই 7,500 টাকা অবশ্যই এখানে আমরা তুলব। তোলার পর এটা কিন্তু যোগ, খেয়াল রাখবে 7,500 টাকা কী হবে? যোগ। তারপর যেটা আসবে প্রাপ্য হিসাব। এখানে দেখো চলতি সম্পদগুলো এবং চলতি দায়গুলো নিয়ে আমরা এখানে কার্যক্রম। চলতি সম্পদ কি এখানে বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? একটু ভালো করে খেয়াল করো। এখানে চলতি সম্পদ কিন্তু আছে 14,000 ছিল, প্রারম্ভিকে ছিল 17 সালে, ওই বছরের প্রথম দিকে ছিল 14,000, কিন্তু শেষ এসে সেটা হয়েছে কত? 28,000। এখন কি বাড়ছে না কমছে? তোমরা ভালো করে খেয়াল করো, এখানে অবশ্যই সেটা বাড়ছে। তো চলতি সম্পত্তি বাড়লে আমরা গত ক্লাসে যেটা দিয়েছি এবং এই আজকের ক্লাসের শুরুর দিকেও তোমাদের বলেছি যে চলতি সম্পত্তি যদি বাড়ে তাহলে হবে কি? বিয়োগ। আর যদি কমে তাহলে হবে কি? যোগ। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে চলতি সম্পত্তি কিন্তু বাড়ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি যোগ করব না বিয়োগ করব? এখানে কিন্তু আমরা বিয়োগ করে দিব। তাহলে চলতি সম্পদ এখানে লেখো, এগুলি যোগ বিয়োগ এখানে না তুললে হবে। এখানে লেখো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, কারণ যোগেরগুলি তাকে ব্রেকেট ছাড়া, আর বিয়োগেরগুলি যেহেতু বাড়ছে, কত হাজার টাকা বাড়ছে? 14,000। এই বিয়োগেরগুলি ব্রেকেটে দিয়ে দিলাম, বিয়োগেরগুলো। এরপরে শিক্ষার্থী বন্ধুরা যেটা আছে মজুদ পণ্য, একটা চলতি সম্পদ। মজুদ পণ্য এখানে দেখো 35,000 ছিল বছরের প্রথম, কিন্তু শেষে গিয়ে দাঁড়াইছে কত? 25। তাহলে 10,000 টাকা কিন্তু মজুদ পণ্য কমে গেছে। মজুদ পণ্য। এখন তোমরা
হয়তো বলতে পারো স্যার সম্পত্তি বাড়লে কেন যোগ হয়, আবার চলতি সম্পদ কমে গেলে কেন বিয়োগ হয়। এখন দেখো তোমার প্রাপ্য হিসাব তোমার তার কাছ থেকে পাওনা ছিল 14,000 টাকা, ঠিক আছে। 14,000 টাকা পাওয়ার এখন এই যে মজুত পণ্য এখন যদি তার কাছে যদি 14,000 টাকা যদি এখন হয়ে যেত 10,000 টাকা, তাহলে তো প্রাপ্য হিসাব তার কাছ থেকে পাইছি, কমে গেলে কি পাওয়া না, কমে গেলে কি তার কাছে 14,000 টাকা পাওয়ার কথা ছিল, বছর শেষে গিয়ে দেখা গেলো তার কাছ থেকে আর রয়ে গেছে মাত্র 10,000। তাহলে যে 4,000 টাকা পাইলাম তার মানে তার কাছে নগদ পাইছি। এই জন্য চলতি সম্পদগুলো যদি কমে যায় তাহলে কি হয়, যোগ হয়। যেমন এই ক্ষেত্রে মজুত পণ্য দেখো আছে 35, কিন্তু কমে গেছে কত 25,000, তার মানে কি এই মজুত পণ্য আমার কাছে চলে গেছে আর তার জন্য নগদ টাকার আগমন ঘটেছে, সেটা কত হাজার, 10,000 টাকা। এই জন্য এখানে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাসের হবে এখানে মজুত পণ্য 10,000 টাকা। প্রদেয় হিসাব এখানে আর কোনো চলতি সম্পদ নাই দেখো। তো এখানে পরবর্তীতে আমার চলতি সম্পদের পরে আমরা দেখব চলতি দায় নিয়ে কী কী কথাবার্তা বলা আছে। এখানে প্রথম যে চলতি দায়টা আছে আমরা গত ক্লাসে বলছি, এই ক্লাসে বলেছি যে চলতি দায়ের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক, কীমুখী, সমমুখী। যদি চলতি দায় যদি বাড়ে তো যোগ হবে, কমলে বিয়োগ হবে। আর সম্পত্তির ক্ষেত্রে বাড়লে কমবে, কমলে বাড়বে চলতি সম্পদের ক্ষেত্রে। তো এখানে প্রদেয় হিসাব বছরের প্রথম 17 সালে দেওয়া আছে 23,000, কিন্তু শেষে এসে দেখা গেল সেটা হলো কত হাজার, 27,000। বাড়ছে না কমছে তোমরা একটু খেয়াল করো, দেখো অবশ্যই সেটা বাড়ছে। 27,000 টাকা যেহেতু হয়েছে, তাহলে এই 27,000 টাকা আমার বাড়ছে। বাড়ার কারণে আমি বলছি যে চলতি সম্পদ কত টাকা বাড়ছে, এখানে 23-এর থেকে 23, 24, 25, 26, 27 এই 4,000 টাকা বাড়ছে। বাড়লে এখানেও সেটা বাড়বে। তো এখানে একটা কাজ করে নিয়ে আগে এই 14,000 প্রাপ্য হিসাব এর সাথে এই তোমার এখানে অবচয় 7,500 এগুলি যোগ বিয়োগ, আবার 10,000 টাকা এই যোগ বিয়োগ হবে। তো এখানে 4,000 টাকা, 4,000 টাকা যদি মাইনাস 4, তাহলে 3,500 টাকা, না 4,500 টাকা আচ্ছা সবগুলি একবারই করে ফেলি তাহলে ভালো হবে। তাহলে এখানে প্রদেয় হিসাবটা কী হবে দেখো, প্রদেয় হিসাব এখানে কিন্তু বাড়ছে না কমছে, বাড়ছে। তাহলে এখানে কি হবে, এখানে বাড়বে 4,000। আবার আর কোনো চলতি দায় আছে কিনা দেখো, চলতি দায় এখানে কিন্তু তোমার 8,000 ছিল প্রারম্ভিক, সমাপনী আছে কত 5,000, কমছে, কমলে কি এখানেও কমবে। তাহলে এখানে 3,000 টাকা লেখো প্রদেয় আয়কর, আয় কর 3,000 টাকা। তাহলে এখানে যতগুলি যোগ বিয়োগ সবগুলি যোগ বিয়োগ করার পর এখানে আসলে যে ইফেক্টটা হতেছে সেটা হচ্ছে 4,500 টাকা, 4,500 টাকা। এটা প্লাসের থাকবে, দেখো এখানে যোগ বিয়োগ করবা তোমরা, করার পর এখানে 4,500 আসবে। এখানে 4,500 আসার পর এই 13-র সাথে 4,500 যোগ দিব, তাহলে 17,500। তাহলে এখানে আমাদের উত্তর আমরা পেয়ে ফেলছি। তাহলে আমরা এখানে লিখব পরিচালন কার্যক্রম থেকে, পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ হচ্ছে কত, এই 17,500 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে পরিচালন কার্যক্রম থেকে যে 17,500 টাকা আমাদের হয়েছে, কিভাবে হয়েছে, গত ক্লাসে যে নিয়মগুলি বলেছি সেই নিয়মের আলোকে আর আজকের প্রথম ক্লাসে প্রথম দিক দিয়ে যে আলোচনাগুলি করেছি সেই ক্লাসের আলোকে কিন্তু কথাবার্তার আলোকে কিন্তু এই অঙ্কটা আমরা এখানে বোর্ডে সাজাইতে পারছি। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমার এখানে নিট মুনাফা দিয়ে অঙ্কটা শুরু হবে। পরবর্তীতে কাজ হচ্ছে যে অনগদ যে লেনদেনগুলি আছে, অবচয় থাকতে পারে, অবলোপন থাকতে পারে, নিঃশেষকরণ থাকতে পারে, এইগুলি আমরা এখানে যোগ দেখাবো, এখানে যোগেরগুলি আছে। আর চলতি সম্পত্তি যদি বাড়ে তাহলে বিয়োগ দেখাবো, চলতি সম্পত্তি যদি কমে তাহলে কি কমলে যোগ দেখাবো। আর চলতি দায় যদি বাড়াবো, চলতি দায় যদি কমাবো। আমি এখানে এইভাবেই করছি। করার পর আমি এখানে দেখলাম এই সবগুলি যোগ বিয়োগ করার পর 4,500 টাকা আমার প্লাস ফিগার দাঁড়ায়। যদি এটা মাইনাস আসতো তাহলে মাইনাসই লিখতাম। তাহলে এখানে যদি প্লাস লিখলাম, 13,000-এর সাথে 4,500 যোগ দিয়েছি, 17,500 টাকা আসলো। এই হচ্ছে আমার পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। তো শিক্ষার্থী বন্ধুরা এই খ নম্বর এখানে শেষ হলো। তো আমরা এখানে এখন গ নম্বরে চলে আসবো। গ নম্বরে কি বলছে, যে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বাই করতে বলছে।
তাহলে আমরা বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহটা এখন বাই করব। এখানে লেখো, উপরে যদি তোমরা নাম লিখতে চাও এখানে লিখবা আফিয়া কোম্পানি লিমিটেড। আফিয়া কোম্পানি লিমিটেডের এই নগদ প্রবাহ বিবরণী, তারপরে আফিয়া কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ বিবরণী এভাবে লিখবা। আফিয়া কোম্পানি লিমিটেডের নগদ প্রবাহ পরে ওই যে 31শে ডিসেম্বর 2018 টাকা বিবরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিনিয়োগ কার্যক্রমে খুব বেশি কার্যক্রম এখানে থাকে না। এখানে লিখবা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, নগদ হতেও লিখতে পারো, হতে নগদ প্রবাহ। তো প্রথমটা কি কি আছে এখানে সেটা একটু অঙ্কের আলোকে আমরা এখানে সাজাইতে হবে। তো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ একটা আছে তোমার সরঞ্জাম বিক্রয়। আমরা বলেছিলাম যে যদি স্থায়ী সম্পত্তি এখানে যন্ত্রপাতি বিক্রি করছে, দেখো 8500, এই 8500 এখানে আমরা নিয়ে আসবো। দেখো যে সরঞ্জাম বিক্রয় $8,500 এখানে নিয়ে আসবো। তারপরে আর কি আছে কি না, দেখো আর কোনো কিছু আছে কি না, আর কোনো কিছু নাই। তো এখানে আমরা এই 8500 টাকায় আমরা এখানে আনবো, এই সম্পত্তি বিক্রি করছি যেটা, আর তো কোনো কিছু নাই। তাহলে এখানে লিখবো এই 8500 এখানে নিয়ে আসলাম এবং এটা ক্লোজ করে দিব আর কি। হ্যাঁ, তাহলে এখানে লিখবো বিনি থেকে নিট নগদ প্রবাহ এই 8500 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা জিনিস বলে রাখি, যেমন এখানে তোমাদের ক্রয় মূল্য ছিল 18,000, খেয়াল করে দেখো এই 18,000 টাকার সম্পত্তির বই মূল্য ছিল কত, 8,500 টাকা, আর সম্পত্তি বিক্রি করছে 8,500। এখন এই বই মূল্য 8,500 টাকাটা যদি 8,500 টাকা বলি, এখানে কিন্তু কোনো লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই। যদি লাভ হইতো তাহলে কিন্তু আরও দুইটা বিষয় এখানে জড়িত হইতে পারতো। যদি লাভ হইতো, আমরা গত ক্লাসে তোমাদের বলেছি যে স্থায়ী সম্পত্তি যদি আমি বিক্রি করে দেই এবং সে বিক্রিগত সম্পত্তির যদি লাভ হয় তাহলে হবে বিয়োগ, আর যদি ক্ষতি হয় তাহলে হবে কিন্তু যোগ, এই পরিচালন কার্যক্রমের সাথে। খেয়াল রাখবা, যদি আমি এই স্থায়ী সম্পত্তি 8,500 বিক্রি না করে যদি 9,500 টাকা বিক্রি করতাম শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কিন্তু আমার 1,500 টাকা 1,000 টাকা কী হইতো, লাভ হইতো। তখন কিন্তু আমি এই এখানে 1,000 টাকা মাইনাস করতে হইতো। আবার যদি এরকম হইতো যে স্থায়ী সম্পত্তিটা বিক্রি করছি, এই 8,500 টাকা কিন্তু বই মূল্য, মানে অবশ্যই বাদ দেওয়ার পরের মূল্যটা রয়ে গেছে 8,500। তো বই মূল্যটা যদি এরকম থাকতো যে এটা 7,500 টাকা বিক্রি করছি অথবা 7,000 বিক্রি করছি, 7,000, তাহলে কিন্তু আমার মূল্য ছিল 8,500, বিক্রি করছি 7,000, তার মানে কি আমার ক্ষতি হয়েছে 1,500। তো এই ক্ষেত্রে কিন্তু এই পরিচালন কার্যক্রমের সাথে সেটা আমি যোগ করতাম। যেহেতু এখানে বই মূল্যের সাথে বিক্রি মূল্য সমান, এই ক্ষেত্রে লাভও হয় নাই, ক্ষতিও হয় নাই। যদি লাভ ক্ষতি হইতো তাহলে লাভ হইলে কী করতাম, এখানে বিয়োগ করতাম পরিচালন কার্যক্রমের সাথে, আর ক্ষতি হইলে এখানে কী করতাম, আমরা যোগ করতাম।
যাই হোক এখানে এই ধরনের ইনফরমেশন নাই, সুতরাং যেহেতু লাভ ক্ষতি হয় নাই তাহলে আমি আমার এই অঙ্কে এটা কাজে লাগবে না, যে অঙ্কে এটা কাজে লাগবে সেটা হয়তো আমি বলে দিলাম। তো বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ খুব বেশি বড় নাই, ছোট আছে, এই জন্য এখানে এটা দিলাম এখানে। তারপর আবার যদি গতে আবার বলছে যে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, তো আমরা এখানে করে দিই, তোমাদের লেখা দিই অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এখানে শেয়ার ইস্যু করছি। দেখো সাধারণ শেয়ার আমি তোমাদের বলেছিলাম যে একটা হচ্ছে শেয়ার ক্রয় বিক্রয়, আর একটা হচ্ছে কোম্পানি অন্য কোম্পানির শেয়ার তোমার হাতে আছে সেটা বিক্রি করলে সেটা কিন্তু অর্থায়ন কার্যক্রম না, সেটা বিনিয়োগ কার্যক্রম। কিন্তু তুমি যদি নতুন শেয়ার বাজারে ছাড়ো, যেমন তোমার মূলধন দেখো সাধারণ শেয়ার ছিল বছরের প্রথম ছিল 14,000, কিন্তু শেষে আসছে কত 18,000, এই ক্ষেত্রে কিন্তু তুমি শেয়ার ইস্যু করছো, তাহলে এখানে কিন্তু লিখবা শেয়ার ইস্যু, এই যে 4,000 টাকা আমার এখানে বাড়ছে, তো এখানে সুতরাং নতুন শেয়ার আসছে। আর এটার দ্বারা কিন্তু আমার মূলধন কাঠামো, তোমাদের গত ক্লাসে বলছি যে অর্থায়ন কার্যক্রম দ্বারা কিন্তু মূলধন কাঠামোর পরিবর্তন হবে। কি হবে? মূলধন কাঠামোর পরিবর্তন হবে। যেমন এখানে 14,000 ছিল, এখানে কিন্তু হইল 18,000, তাহলে এখানে কিন্তু মূলধন কাঠামোর পরিবর্তন হয়েছে। তো এই শিক্ষার্থী বন্ধুরা এখানে মূলধন কাঠামো যদি পরিবর্তন না হয়, এখানে যদি বলতো অন্য কোম্পানির শেয়ার আমি বিক্রি করেছি, তখন কিন্তু এখানে আসতো না, এখানে কি আসতো না। তো এখানে আর কি আসতে পারে? লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান করছি কত হাজার, দেখো এই যে লভ্যাংশ প্রদান 4,000 টাকা আমি প্রদান করছি, এখানে লিখব লভ্যাংশ প্রদান। এই 4,000 টাকা কিন্তু আমার টাকা কমে পড়ে, লভ্যাংশ প্রাপ্তি হইলে আমার আয় হয়, আর লভ্যাংশ প্রদান করলে আমার খরচ হয়। আর লভ্যাংশ প্রাপ্তি কিন্তু পরিচালন কার্যক্রম, আর লভ্যাংশ প্রদান কিন্তু আসলে অর্থায়ন কার্যক্রম, খেয়াল রাখবে। তো আমি গত ক্লাসে তোমাদের এগুলো লিখেও দিয়েছিলাম, ঠিক আছে। তা অর্থায়ন কার্যক্রম থেকে আর কি আছে দেখো, আসতে পারে ঋণপত্র পরিশোধ। এখানে ঋণপত্র দেখো দেওয়া আছে তোমার 35,000 টাকা আছে প্রারম্ভিক, আর পরিশোধ সবাই বছর শেষে দেওয়া আছে 27,000। তাহলে এখানে কত হাজার টাকার ইফেক্ট হয়েছে দেখো, তাহলে 27, 28, 29, 30 আর 5, 35,000 টাকা কিন্তু আমার ঋণপত্র পরিশোধ হয়ে গেছে। ঋণপত্র কী হয়ে গেছে? পরিশোধ হয়ে গেছে। তাহলে এখানে 8,000 টাকা কিন্তু কমে যাবে, তাহলে এখানে লিখবো ঋণপত্র পরিশোধ, ঋণপত্র পরিশোধ। তাহলে এখানে আর কোনো অর্থায়ন কার্যক্রমও নাই, আর বিনিয়োগ কার্যক্রম তো একটাই ছিল। আর বিনিয়োগ কার্যক্রমের আর কি বিষয় আসতে পারতো, গত ক্লাসও তোমাদের আমি বলছি যে বিনিয়োগ কার্যক্রম যদি দীর্ঘমেয়াদী সম্পত্তি, যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করলে নগদে বাড়লে কমলে, তারপর স্থায়ী সম্পত্তি যদি কমে বাড়ে, এগুলি আমাদের তোমার বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। আর ঋণপত্র ইস্যু, তারপরে এই ঋণপত্র যদি বন্ড ক্রয় বিক্রয় এগুলি যদি আমাদের থাকে, আবার ট্রেজারি বন্ড যদি থাকতো, ট্রেজারি শেয়ার ক্রয় থাকলে আমরা এই তোমার এই অর্থায়নের যে বহির্গমন বিয়োগে আসতো, চলে যেত। ট্রেজারি শেয়ার যদি ক্রয় করতাম তাহলে কিন্তু আমার এখানে কমে যেত, কমে গেলে আমরা এটা এখানে তুলতাম। তো আপাতত এইগুলি আমাদের দেখো এখানে তাহলে 8 আর 4 কত 12 থেকে 4 বাদ দিলে এই 4 চলে গেলে 8,000 টাকা মাইনাস ফিগার। তাহলে এখানে 8,000 টাকা কি মাইনাস ফিগারের হয়ে গেল 8,000। এখন এটা কিন্তু মাইনাস, তো এখানে এসে গিয়ে এই 8,500 হচ্ছে তোমার প্লাস ফিগার ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যদি একটা কমপ্লিট একটা অঙ্ক যদি তুলতে বলতো, যে এটা কিন্তু ভেঙে ভেঙে আমরা বলছি এটা কিন্তু কমপ্লিট অঙ্ক একটা সম্পূর্ণ, কিন্তু ক খ গ এর মাধ্যমে বলছি। এখন খেয়াল করো আমার বছরের শেষে প্রারম্ভিক দেওয়া আছে কত হাজার, 13,000, শেষে দেওয়া আছে কত 31,000। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে শিক্ষার্থীরা দেখো, আমি যদি বলতাম যে পুরো অঙ্কটা নিয়ে আমি গত ক্লাসে যে ফরম্যাটটা নিয়ে আলোচনা করেছি, মনে করো আমি এই অঙ্কটা দিয়ে যদি বলি যে আমার এই অঙ্কটার একটু উপরের দিকে লিখি, তাহলে তোমরা হয়তো আর একটু বুঝতে পারবে। এটা মনে করো নগদ প্রবাহ বিবরণী এখানে দিয়ে শুরু করলাম।
আমি একটু উপর উঠাই দিলাম, টাকা টাকা। হ্যাঁ, তো এখানে এই যে পরিচালন কার্যক্রম থেকে এটা আমরা প্রথম দিকে তুলে নিয়ে আসলাম মনে হয়, কিন্তু পরিচালন কার্যক্রম থেকে আসলে নিট নগদ প্রবাহ আমাদের হয়েছে কত, এই যে 17,500 টাকা আমরা এখানে নিয়ে আসলাম, 17,500 টাকা। এটা হচ্ছে পরিচালন মনে, আমরা এখানে মিলিয়ে দেখতেছি পরিচালন কার্যক্রম এটা কিন্তু খ নম্বরের উত্তর, এটা কিন্তু গ নম্বরের উত্তর হয়ে গেছে, কিন্তু অঙ্ক কিন্তু শেষ। আমি আরেকটু তোমাদের এক্সপ্লেন করতেছি বোঝানোর জন্য যে আসলে অঙ্কটা আমার হয়েছে কি না। দেখো, এই যে পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, এই 17,500-র সাথে এখন আমি এই 8,500 আমি কি করব, যোগ বিয়োগ করব। 17,500-র সাথে 8,500 যোগ, এবং এই 8,000 টাকা কি করব, বিয়োগ করব। এটা যোগ আর এটা বিয়োগ করলে আমার কিন্তু আসতেছে কত, আসবে 18,000। ঠিক আছে, যে এইখানে 500 টাকা যোগ দিলে এই হইল কত, 18,000। এটা কিন্তু নিট নগদ বৃদ্ধি, এটা কি নিট নগদ বৃদ্ধি, এই 18,000। এখন এটার সাথে কি হবে, প্রারম্ভিকটা যোগ হবে, যোগ প্রারম্ভিক নগদ। আমার কিন্তু গ নম্বর কিন্তু অঙ্ক কিন্তু শেষ করে ফেলেছে শিক্ষার্থীরা। এটা কিন্তু তোমাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি, যদি পুরাটা যদি বলে নগদ প্রবাহ বিবরণী তৈরি করো, আমি যে গত ক্লাসে যে ফরম্যাটটা ফলো করেছি সেই ফরম্যাট অনুযায়ী এটা মিলানোর চেষ্টা করতেছি। তো এখানে প্রারম্ভিক বলছে 13,000-এর সাথে এই 18,000 যদি যোগ দেই, 8, 9, 10, 11, 1 আর এই 3, এই দেখো এখানে হয়েছে কত, 31,000। এটা কিন্তু সমাপনী নগদ উদ্বৃত্ত। এই যে 31,000 টাকা আসলো, এই 31,000 টাকা দেখো এই যে মিলে গেছে। এটার জন্য আসলে তোমাদের এখন একটু দেখাইছি, আসলে এটা কিন্তু তোমাদের অঙ্কের চাহিদা ছিল না, কিন্তু আমি তোমাদের এটা মিলাই দিলাম যে এই বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম এবং পরিচালন কার্যক্রম, এই 3টা কার্যক্রম থেকে আমি যখন অঙ্কটা করলাম, করার পর আসলে আমার অঙ্কটা মিলছে কি না সেটা দেখার জন্য প্রমাণ করলাম যে এখানে 31,000 টাকা সমাপনী ছিল। আমার সকল অঙ্ক করার পর গিয়ে দেখলাম আমার হাতে নগদ সমাপনীতে আছে এই 31,000-এ। সুতরাং আমি ক্লাসে বলেছিলাম যে যদি অঙ্ক করার শেষে যদি তোমার অঙ্কে সমাপনী উদ্বৃত্ত যদি 31,000 টাকার সাথে যদি তোমার যে রেজাল্টটা হয় সেটা যদি মিলে যায়, তাহলে তোমার অঙ্ক সঠিক হবে, সেটা ধরে নিবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে অধ্যায়টা নিয়ে তোমাদের আলোচনা করেছি নগদ প্রবাহ বিবরণী, তো সেখানে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটা আমি সম্পন্ন করার চেষ্টা করছি। বলেছিলাম যে একটা অঙ্ক শেষ করব, তো এই শেষ অঙ্কটা এখানে একটা কমপ্লিট একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করছি। মোটামুটি নগদ প্রবাহ বিবরণীর যে 70-80% যে পড়াশোনা, সে 70-80% পড়াশোনা বা 80-90%-এর মতো প্রায় শেষই ধরা যায়। হয়তো আর কিছু অঙ্ক, কিছু কথাবার্তা বাকি রয়েছে, কিছু নতুন নতুন দু একটা কথাবার্তা আসবে, খুব বেশি না। তাই আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই আজকে কী কী শিখলাম সেই একটু রিপিট করি, যে পরিচালন কার্যক্রম থেকে কীভাবে নগদ প্রবাহ বাই করে আমরা সেটা শিখলাম এখানে। তারপরে অর্থায়ন কার্যক্রম থেকে, বিনিয়োগ কার্যক্রম থেকে কীভাবে করে সেটা আমরা এখানে শিখলাম। আরও কিছু থাকতে পারতো এখানে, বিনিয়োগ কার্যক্রম আসলে খুব কমই হয়, বেশিরভাগ থাকে আসলে এই পরিচালন কার্যক্রম এবং অর্থায়ন কার্যক্রম সম্পর্কিতই। ঠিক আছে, তো এখানে অর্থায়ন কার্যক্রমের কিছু ছিল, নিয়ে তারপরে দেখলাম কি সর্বশেষ যে আমরা এই সমাপনী নগদ উদ্বৃত্তির সাথে এই 31,500 এটার সাথে গিয়ে আমার এই যে এটা মিলে গেছে। সুতরাং আমার অঙ্কটা আশা করি ঠিক আছে। তো এইভাবে আমরা এই নগদ প্রবাহ বিবরণীর অঙ্ক আমরা পরীক্ষায় করব। তো প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসের নিমন্ত্রণ অথবা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।